আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে পেপার ক্লাস 8-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। তুমি ড্যাশ মতো পাশে দাঁড়াও, শূন্যস্থানে বসবে গাছের পাখির রাখির বাঁশির পাখির। দ্রুত পদে প্রস্থান করিল কে? রমা রমেশ, চাষিরা আকবর রমেশ। নাটোরের মহারাজার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, জগন্নাথ রায়, জানকীনাথ ঘোষাল, অবনীন্দ্রনাথ ঠাকুর, জগন্নাথ রায়। কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। কজন কৃষক ছিল? 15 জন, 20 জন, 25 জন, 30 জন, 20 জন। মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে লাল নোটে শাক। ছেনু মাসিরা কোথা থেকে এসেছিলেন? ভবানীপুর, আলিপুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া। ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? সেজো কাকার, মেজো কাকার, বেনু মাসির, ছোটো কাকার, সেজো কাকার। মানুষ বড় কাছে তুমি ভালোবেসে তাহার, মানুষ হয়ে পাখির মতো পাশে দাঁড়াও, মানুষ হয়ে পাশে দাঁড়াও। সূর্য ওঠে সমাপিকা ক্রিয়া। যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ। বৃথা সময় নষ্ট করো না, এটি অনুজ্ঞাবাচক বাক্য। ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। অপু একটুখানি মুখে তুলিল। অপু কি পদ? বিশেষ্য পদ। 2 দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। দাঁড়াও কবিতাটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কী ছিল? 100 বিঘার মাঠটায় গ্রামের একমাত্র ভরসা ছিল, কারণ গ্রামের সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাদের ছিল। আমি নেমে পড়লাম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? গাড়ি চাপা পড়া ভিখারির দলা পাকানো লাশের রক্ত যাতে কবির জামা কাপড়ে না লাগে সেই জন্য কবি তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়লেন। ভিক্ষু শিশু নিরাপদে নিদ্রা যায়। ভিক্ষু শিশু কোথায় নিদ্রা যায়? বীজের ওপর থাকা কঠিন ঢাকনার মধ্যে ভিক্ষু শিশু নিরাপদে নিদ্রা যায়। বুকুর মায়ের কি কেনা ছিল? বুকুর মায়ের বিকালের শোয়ের সিনেমার টিকিট কেনা ছিল। সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিল? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ও তার সঙ্গীরা সারাঘাট থেকে পদ্মনদীতে স্টিমারে চড়েছিল। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? সকাল ও সন্ধ্যার রঙিন মেঘেরা বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে সেখানেই কিছুক্ষণ থেমে থাকে। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ, না সূচক বাক্যে। সেইটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখলো না সূচক বাক্যে। ফুলবাগানের মোড় ছাড়ি আর এগিয়ে দেখলো না নীলু। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু যে স্কুলে ভর্তি হয়েছিল তার নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। চেঁচিয়ে উঠল সমস্বরে। কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? প্রাণ আছে, এখনো প্রাণ আছে বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল। গড়ের তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত? গড়ের তীরে কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিন রচিত সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গৃহীত। নিজে প্রদত্ত শব্দগুলি ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক বাক্যে ব্যবহার করো। নাক, তার নাকে খাবারের সুগন্ধ প্রবেশ করলো, ঘ্রাণ দিও। লজ্জায় তার নাক কাটা গেল, অপমান। অন্যের সব ব্যাপারে নাক গলানো উচিত নয়, বেশি উৎসাহ। কাঁচা শব্দটির ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। গল্পটি কাঁচা হাতে লেখা। গ্রামের দিকে এখনও কাঁচা বাড়ি দেখা যায়। ফলগুলো এখনও কাঁচা। কাঁচা বয়সের ভুলভ্রান্তি হয়েই থাকে। 3 দাগে নিচের যে কোনো 3টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পে গ্রামের 100 বিঘা জমির মাঠটাই চাষিদের একমাত্র ভরসা, কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে। এবারে দুদিনের অবিরাম বৃষ্টিতে সেই মাঠ ডুবে গিয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মাঠের পূর্বধারে খুব বড় সরকারি বাঁধ। পূর্ব পশ্চিম প্রান্তে গ্রাম উঁচু, এগেবল নিচু। দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের। চাষিরা জমিদার বেনি ঘোষালের কাছে গিয়ে বাঁধ কেটে জল বের করার আবেদন জানায়, কিন্তু বছরে 2000 টাকা মাছ বিক্রি হয়ে বলে বেনি তাদের কথায় কর্ণপাত না করে তাড়িয়ে দিয়েছিলেন। চাষিরা তখন এই সমস্যা সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে পড়ল। বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন?
আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে উত্তরপাড়া থেকে নির্মলার ভবানীপুরের বাড়িতে তার পাদানো বেনুমাসি ছেনুমাসি ও বেনুমাসির ছেলে ডাম্বল বেড়াতে এসেছে। নির্মলার ছেলে বুকু গিয়ে মাকে সেই খবর দিতে নির্মলার এভাবে অসময়ে বাড়িতে লোকজনের বেড়াতে আসা ভালোভাবে নিতে পারেন না। ছেলের সামনেই বলে ফেলেন, বাবারে, শুনেই গা জ্বলে গেল। অথচ নির্মলা যখন বেনুমাসি আর ছেনুমাসির সামনে আসেন তখন বলতে থাকেন যে তার ভাগ্য খুব ভালো যে এতদিন পরে ছেনুমাসি বেনুমাসি তাদের বাড়িতে এসেছেন। এতদিন পরে দেখা হওয়ায় নির্মলার খুবই আনন্দ হচ্ছে। মায়ের এই সম্পূর্ণ উল্টো দুধনের আচরণ দেখে বুকু অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। এইকেই বলে রাজ সমাদর। উদ্ধৃতির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাসলের পরিচয় দাও। কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন নাটোরের মহারাজা জগন্নাথ রায়। তিনি কলকাতা থেকে ঠাকুরবাড়ির তরুণদের এবং জাতীয় কংগ্রেসের কর্তা ব্যক্তিদের নাটোরে আমন্ত্রণ জানান। আমন্ত্রিতদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা, স্টিমারে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অতিথিদের প্রত্যেকের বাক্স ব্যাটরা বয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত, নাটোরে বিপুল অভ্যর্থনা আদর যত্ন সকলকে মুগ্ধ করেছিল। আমন্ত্রিতদের প্রত্যেকের যখন যা প্রয়োজন তা চাইবার আগেই সকলের কাছে পৌঁছে যেত। তাছাড়া কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় স্বয়ং মহারাজ নিজে ব্যক্তিগতভাবে তার খোঁজ খবর নিতেন। এই রকম বিপুল আদর আপ্যায়নকে তাই লেখক সত্যিকারের রাজ সমাদর বলে মনে করেছেন। নেক্সট, ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? উত্তরপাড়া থেকে ভবানীপুরের নির্মলার বাড়িতে হঠাৎ উদয় হওয়া ছেনুমাসি বেনুমাসি ডাম্বলকে বুকুর মা সামনাসামনি সাদর অভ্যর্থনা জানান, কিন্তু তাদের আগমনকে তিনি মন থেকে মোটেই ভালোভাবে নেননি। এ কথা তিনি তার ছেলের সামনে বলেও ফেলেছিলেন। এরপর অতিথিদের সামনে হৈ হৈ করে অভ্যর্থনার অভিনয় করার পরই বুকুর সত্য কথাটি তাদের বলে দেয়। আর তখন ওই অপমানে লজ্জায় বুকুর মার মাথায় যেন বজ্রাঘাত হয়। চারে দাগে নিচে যে কোনো তিনটি প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 = 9। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেচ্ছায় একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিটাতে গাছের প্রেচ্ছায় বলা হয়েছে তা বুঝিয়ে দাও। কবি দূর থেকে গাছের অবয়বটি দেখেছিলেন, কিন্তু গাছের এসে দেখেন সেটি একটি গাছের কঙ্কাল। তাতে না পাতা, ফুল, প্রাণের সামান্য আভাসও ছিল না। সেটি যেন ছিল শুকনো কাঠির ওপরের দিকে তুলে দাঁড়িয়ে থাকা ছাল বাকলহীন একটা গাছের কাঠামো। তাই কবিতাকে গাছের প্রেচ্ছায়া বলেছেন। স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। নগর জীবনের ক্লান্তি ও বিষণ্ণতাকে একেবারে ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের গ্রাম বাংলার দিনগুলোতে। গ্রাম বাংলার ফেলে আসা দিনগুলোর কথা ভেবে কবির মন আলোড়িত হয়েছে। বিষণ্ণতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। পাড়াগাঁয়ের দুপুরের প্রচণ্ড রোদ কবির মনে স্বপ্নের আবেশ সৃষ্টি করে। সেই স্বপ্নে ভেসে ওঠে গ্রামের করুণ ছবি। রোদের তাপে শুকিয়ে যাওয়া পাতা, ক্লান্ত শালিকের ডাক, নকশাবাড়া শাড়ি পরা মেয়েটির ক্লান্ত পায়ে দ্রুত চলে যাওয়া জলশিরি নদীর ওপর বুনো চালতার গাছের ডাল নুয়ে পড়া, নদীর জলে ভাঙাচোরা ডিঙির স্থির ভেসে থাকা, এই প্রতিটি ছবির মধ্যে বিষণ্ণতার বেদনাবোধ লক্ষ্য করা যায়। তাই কবির স্বপ্নে বেদনার অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। কুটির খানিরে লতাপাতা ফুলমায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতাপাতা ফুলমায় দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝছেন? উদ্ধৃত অংশটি পল্লী কবি জসিমউদ্দিনের গড়াই নদীর তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে। গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরের চারপাশে রয়েছে লতানে গাছ, বুনো ফুল গাছ। কবির কাছে মনে হয়েছে প্রকৃতির এই লতাপাতা আর ফুল যেন স্নেহ মায়া আদরে জড়িয়ে রেখেছে কুটিরটিকে, অর্থাৎ কুটিরটি যেন প্রকৃতিরই অংশ হয়ে উঠেছে। ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে। ডিঙিটি কোথায় বাঁধা আছে? ডিঙিটির বর্ণনা দাও। কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁওর দুপর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে। ডিঙিটির বর্ণনা: ডিঙিটি ছাঁচড়া, ফোফরা অর্থাৎ জীর্ণ ও ভাঙাচোরা। ডিঙিটির প্রয়োজনীয়তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মালিকের কাছে তার গুরুত্ব হারিয়ে গেছে। হিজলের গুড়িতে ভাঙাচোরা ডিঙিটিকে বেঁধে রেখে মালিক বেমালুম ভুলে গেছে। সে আর কখনো সেখানে ফিরবে না। একই পরিত্যক্ত জরাজীর্ণ ডিঙির নিঃশব্দে বেদনার শরিক হয়েছেন কবি। 5 দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 2। বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর কীভাবে ভাব হয়েছিল? দেখে না, আমি আর মুখে বলছি না, আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট, একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনের সেই নতুন অভিজ্ঞতাটি কি? দেখে নাও। নেক্সট রয়েছে তোমাদের পত্র রচনা। হাসপাতালের সামনে চড়ে মাইক বাজানো অমার্জনের অপরাধ, এই মর্মে সচেতনা করে তুলতে একটি সংবাদপত্রে চিঠি লেখো।
লেখা শুরু করবে। শ্রদ্ধেয় সম্পাদক সমাবেশ, দৈনিক সুখবর, হাবড়া, উত্তেজনা বিষয় হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। সশ্রদ্ধ নিবেদন বলে কমা দিয়ে শুরু করবে। আমি হাবড়া অঞ্চলের বাসিন্দা। আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে হাবড়া মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষরা এখানে চিকিৎসা করাতে আসে। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল, দাদা ভাইয়ের বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ ভেসে আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই। আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারিনি। শুধু তাই নয়, রীতিমতো নানান হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচলিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার, নিজের নাম আর ঠিকানা, ডেটটা বসাবে। নেক্সট জায়গায় রয়েছে তোমার অঞ্চলে যথাযথ আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচলিত সংবাদপত্রে সম্পাদককে চিঠি পাঠাও। দেখে নাও, সেমভাবেই লিখবে। ভালো করে দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখো। কোনো প্রশ্নের উত্তর লিখতে বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।